Welcome to Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the current affairs and the Hindu newspaper of the date 30th January 2025. তো তো তোমরা যারা আমার এই চ্যানেলের হিন্দু নিউজপেপার ভিডিও দেখেছো তাদেরকে আমার অনুরোধ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যাদের কাছে আমার ভিডিও পৌঁছাবে তাদের সকলকে অনুরোধ আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। ভিডিওটি আমি বিশেষভাবে বেঙ্গলি ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টসদের জন্য, যারা বিগিনার্স, যারা ইন ফিউচার সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষাতে বসার জন্য ইচ্ছা রাখে বা সেই অনুযায়ী তারা প্রিপারেশন বা পরীক্ষা প্রস্তুতি শুরু করছে, তাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা সহযোগিতা বাড়ানোর জন্য, কিছুটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অ্যাজ এ ইউপিএসসি অ্যাসপিরিয়েন্টস কিছুটা অভিজ্ঞতার সাথে হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের চ্যানেলে আমি এই ভিডিও পোস্ট করছি। তো শুরু করা যাক আজকের নিউজ পেপার অ্যানালাইসিস। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? এবং ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল বলে মনে হলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করবা, ঠিক আছে? ফার্স্ট আর্টিকেল কি আছে, আমরা এই নিউজ পেপার অ্যানালিসিসের মধ্যে দিয়ে আমরা বেসিক্যালি কি করি যে আমরা টপিক দেখি। একটা নিউজ পেপার, কোনো একদিনের একটা নিউজ পেপার, সেই নিউজ পেপারে কি কি হেডলাইন্স আছে, যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর আমাদের মেইন কাজ হচ্ছে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ তার মাল্টি অ্যাসপেক্ট ডাইমেনশনাল, মানে চার দিক থেকে সেটাকে আমাদেরকে দেখতে হবে। মাল্টি অ্যাসপেক্ট, ঠিক আছে? মাল্টি অ্যাসপেক্ট ডাইমেনশনস থেকে। যেমন এই যে এখানে একটা আর্টিকেল ফার্স্ট রয়েছে, 30 ডেড 60 ইনজুরিড ইন স্ট্যাম্পেড অ্যাজ অ্যাক্রোড সার্চ অ্যাট দ্য মহাকুম্ভ। তো এই যে আর্টিকেলটা, এখানে আমাদের ইউপিএসসি রিলেটেড কি কি থাকতে পারে, কি ইম্পর্টেন্সই থাকতে পারে? এখানে কিওয়ার্ড হচ্ছে স্ট্যাম্পেড। স্ট্যাম্পেড মানে হচ্ছে যখন কোনো মানুষের ভিড়াভিড়ি, মানে প্রচুর পরিমাণে গ্যাদারিং এর কারণে কোনো জায়গা একটা কনজাস্টেড হয়ে যায়, সেই জায়গাটাকে বলছে স্ট্যাম্পেড, সেই বিষয়টাকে বলছে স্ট্যাম্পেড। তো এই স্ট্যাম্পেড হচ্ছে আমাদের গভর্নেন্সের একটা টপিক চলে আসছে। স্ট্যাম্পেড কখন হচ্ছে? যখন মনে করো কোনো একটা রেলওয়ে স্টেশন, যেমন এখানে কুম্ভ মেলাতে স্ট্যাম্পেডের কথা বলেছে, যেখানে 30 জন মারা গেছে এবং তার সাথে 60 জন ইনজুরেড হয়েছে। তো এই স্ট্যাম্পেড কখন হচ্ছে? যখন গভর্নমেন্ট অ্যাকুরেটলি কোনো মানে সেই ব্যবস্থা নিতে পারছে না, সেই মোমেন্টেই সেই সমস্ত অঞ্চলগুলিতে এই ধরনের ঘটনাগুলো দেখা যাচ্ছে। তো দিস ইজ দ্য টপিক ফর রিলেটেড টু গভর্নেন্স, ঠিক আছে? তো ফার্স্ট আর্টিকেল যেটা বলেছে সেটা আমরা দেখলাম। এখানে দুটো মেন কিওয়ার্ড আছে, এক হচ্ছে স্ট্যাম্পেড, একটা হচ্ছে মহাকুম্ভ। মহাকুম্ভ রিলেটেড হচ্ছে আবার আর্ট অ্যান্ড কালচার। আর্ট অ্যান্ড কালচার থেকে আমাদের মহাকুম্ভ এই যে টপিকটা, এটা আমাদের কিছুটা জানা দরকার আছে। তার সাথে স্ট্যাম্পেড যেটা বললাম গভর্নেন্সের টপিক। নেক্সট কি আছে, আমি এই পিডিএফ এর মধ্যে দিয়ে, আমি এই পিপিটির মধ্যে দিয়ে তোমাদেরকে নিউজ পেপার অ্যানালাইসিসের এবং তার সাথে কারেন্ট ও স্ট্যাটিক্স কোরিলেট করে নোট মেকিং করে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করছি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এটা শুধুমাত্র তোমরা কারেন্ট অ্যাফেয়ার সম্পর্কে জানতে পারবে না, এটা তোমাদের হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস যে পাওয়ার, সেটা তোমাদের বিল্ড আপ হবে। ওকে, তো স্ট্যাম্পেড সম্পর্কে আমাদের ফার্স্ট দেখতে হবে, হোয়াট ইজ এ স্ট্যাম্পেড, causes of stampede, recent incidents of stampede and impact of the stampede, then way forward or the management. And the Mahakumbh, it is topic 2, it is important to art and culture. Fact about the Mahakumbh, general basic fact about the Mahakumbh. What is the astronomical significance of the Mahakumbh? Astronomical significance কি আছে মহাকুম্ভের? এছাড়া what are the challenges of the Mahakumbh Mela implementation? তো এই যে এত বড় একটা মেলা ইমপ্লিমেন্টেশন করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে গভর্নমেন্টকে। দেন অ্যাজ এ পার্ট অফ গভর্নমেন্ট মেশিনারি, হাউ টু কন্ট্রোল দিস
হিউজ ক্রাউড। তো যদি ইন ফিউচার অ্যাজ এ তুমি একজন আইএএস বা একজন আইপিএস আধিকারিক হিসাবে তুমি যদি এরকম ধরনের কোনো একটা জায়গাতে তোমার পোস্টিং হয়, সেক্ষেত্রে তুমি কিভাবে এই ধরনের বড় যে ভিড় সেটাকে তুমি কন্ট্রোল করবে। ঠিক আছে, দিস ইজ আ দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ কোশ্চেন্স, একটা কোশ্চেন্স বলতে পারো, যেটা হচ্ছে তোমার এথিক্সের থেকে কেস স্টাডি। So, what is stampede? A stampede is a huge, sudden, uncontrolled rush of a large crowd of people or animals, typically triggered by panic, fear, or excitement. ঠিক আছে, যখন পিপলস হতে পারে বা প্রাণীরও হতে পারে, মানে তোমার হচ্ছে প্রাণী তো সকলেই, অ্যানিমেলস বলতে জন্তু জানোয়ার হতে পারে। ঠিক আছে, তো পিপলস হতে পারে বা জন্তু জানোয়ারও হতে পারে, যাদের আনকন্ট্রোল একটা ভিড় সাডেনলি, এটা কি কি করে হচ্ছে, বেসিক্যালি প্যানিক, কোনো কারণে ভয় পেয়ে, ফেয়ার, ফেয়ার মানেও ভয়, বা এক্সাইটমেন্ট, কোনো একটা কারণে এক্সাইটমেন্টের জন্য, যেমন অমুক একটা জায়গাতে যেতে হবে, অমুক একটা জায়গাতে কোনো একটা জিনিস পাওয়া যাচ্ছে, তো কি করছে সবাই মিলে সেখানে সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এর ফলে কি হচ্ছে, ওই জায়গাতে একটা সাডেন একটা ভিড় ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইট occurs in crowded area where high density of people restricted movement causing chaos and potential casualties। তো এই যে এই ধরনের যে ভিড় হয়, সেই ভিড়ের কারণে এখানে কি হচ্ছে, chaos, potential casualties, ভিড়ভাট্টা বেড়ে যাচ্ছে, ভিড়ভাট্টা বেড়ে কনজাস্টেড হয়ে যাচ্ছে এবং পোটেনশিয়াল ক্যাজুয়ালিটিস ঘটছে। ঠিক আছে, দুর্ঘটনা। তো দিস ইজ ইম্পর্টেন্ট টু জিএস পেপার 2 গভর্নেন্স। দিস ইজ দ্য টপিক রিলেটেড টু গভর্নেন্স। নেক্সট, কজেস অফ দ্য স্ট্যাম্পেড। তো এই যে স্ট্যাম্পেড যেটা, সেটা আমরা বেসিক্যালি কিছু অন্তত বুঝলাম। এবার বিষয়টা হচ্ছে যে কজেস কি আছে, হোয়াটস আর দ্য কজেস অফ স্ট্যাম্পেড, কেন এই স্ট্যাম্পেড হচ্ছে, বেসিক যে কারণ সেগুলো কি কি হতে পারে। ঠিক আছে, তোমাদের যদি কোশ্চেন আনসার যদি করতে হয়, সেক্ষেত্রে তোমাদের তো কিছু পয়েন্ট তো রেডি করে রাখতে হবে না। তো মেইনলি দেয়ার থ্রি টাইপস অফ রিজনস আর দেয়ার। ফার্স্ট, রিলিজিয়াস পিলগ্রিম মুভমেন্ট। তো ধর্মীয় কারণে, যেমন এখানে কুম্ভ মেলাতে যেটা ঘটেছে, এই যে এই দিনকে গত আই থিঙ্ক 27 তারিখ, 27 তারিখ, am I right? 27, আচ্ছা যাই হোক, ডেটটা আমার এক্সাক্ট এখানে ঠিক কোন ডেটে ঘটেছে সেটা আমার ঠিক এক্সাক্ট খেয়াল নেই। তো এই দিনকে লাস্ট 2 দিন আগে, সেদিন সকালে, সেদিন কোনো একটা তিথি স্নান ছিল কুম্ভ মেলাতে। তো সেদিন সকালে পুলিশ, ওখানকার যে একজন আইপিএস অফিসার, তিনি সকালে মাইকে অ্যানাউন্স করে যে যে পুণ্য স্নান সেটার সময় শুরু হয়ে গেছে। মেবি ওটা রাত থাকতেই, ভোরবেলার দিকে, গভীর রাতে। হুম তো তিনি অ্যানাউন্স করে যে পুণ্য স্নান শুরু হয়ে গেছে, আপনারা যে যেখানে আছেন আপনারা তাড়াতাড়ি গিয়ে স্নান কমপ্লিট করে নিন এবং স্নান কমপ্লিট করে আপনারা সেই জায়গা থেকে বেরিয়ে আসুন, অনেক মানুষজন আসছে, আপনারা যে যা পারবেন তাড়াতাড়ি গিয়ে স্নান করে চলে আসবেন। তার এই কথাটা বলার কারণের জন্য কি হয়েছে, সেখানে প্রচুর সংখ্যক মানুষ একবারে ধেয়ে গিয়েছে। এর ফলে কি হয়েছে, যে সংখ্যক মানুষজন ঘাটে অলরেডি নেমেছিল স্নান করার জন্য, তারা উঠতে পারেনি, তাদের উপরে আবার নতুন মানুষজন গিয়ে, মানে উপর থেকে কিছু মানুষজন গিয়ে নেমে গেছে। তো এই কারণের জন্য এখানে একটা হিউজ ক্যাজুয়ালিটিস ঘটে গেছে, যেখানে 30 জন ডেড হয়েছে এবং 60 জন ইনজুরিড হয়েছে। ঠিক আছে, তো এই যে পলিটিক্যাল যে মুভমেন্ট, এবং কিছুদিন আগে তিরুপতি মন্দিরে যে বৈকুণ্ঠ একাদশীর ওখানে যে অনুষ্ঠান হয় তিরুপতি মন্দিরে, সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য টিকিট নিতে গিয়ে কিছু মানুষ, আই থিঙ্ক 6 জন মতন মারা গেছে। ঠিক আছে, তো মেন হচ্ছে ফার্স্ট তিনটে কারণের মধ্যে, ফার্স্ট রয়েছে রিলিজিয়াস পিলগ্রিম মুভমেন্ট, সেকেন্ড হচ্ছে পলিটিক্যাল র্যালি রয়েছে, থার্ড হচ্ছে সেলিব্রিটির একটা মোস্ট ইনস্টেন্স হচ্ছে যে লাস্ট ডিসেম্বরের 24 তারিখে আল্লু অর্জুন, সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর আল্লু অর্জুন, তার যে পুষ্পা মুভি যে নতুন যেটা রিলিজ হয়েছে, তার জন্য সে হায়দ্রাবাদের একটা সিনেমা হলের সামনে সাডেন গিয়ে উপস্থিত হয়েছে, সন্ধ্যা সিনেমা হল। সেখানে তাকে দেখতে যাওয়ার জন্য, সেখানে তাকে দেখার জন্য হিউজ একটা ভিড় ক্রিয়েট হয়ে যায়, সাডেন একটা হিউজ ভিড় ক্রিয়েট হয়ে যায়, যেখানে আনফর্চুনেটলি একটা 35 ইয়ার্স ওল্ড একটা মহিলার মৃত্যু ঘটে। নেক্সট কি বলেছে, রিসেন্ট ইনসিডেন্টস। তো যে স্ট্যাম্পেডের কারণে যে রিসেন্ট যে ইনসিডেন্টস গুলো ঘটেছে, সেগুলো কি কি আছে।
A stampede in Tirupati, Andhra Pradesh on 8th January 2025, 6 devotees dead and many injured. As thousands gathered to secure ticket for a sacred event on Vaikunta Ekadashi at the revered Lord Venkateshwara Swami Temple on Tirumala Hills. তো এখানে এই ঘটনাটা আমি আগেই বললাম। সেকেন্ড কি আছে, a stampede occurred at the Sandhar Theatre in the Hyderabad, India on December 4, 2024 during a screening of the movie Pushpa 2. The stampede killed a 35-year-old woman and left her 8-year-old son with life-threatening injuries. ঠিক আছে, তো এখানে বাচ্চাটা খুব গভীরভাবে আহত হয়েছিল। নেক্সট হচ্ছে হাতরাসের আছে। হাতরাসে 2024-এ 121 জন মারা গেছিল। ঠিক আছে, এটাও একটা রিলিজিয়াস স্ট্যাম্পেড ছিল। নেক্সট হচ্ছে মুম্বাই পেডেস্ট্রিয়ান ব্রিজে 2017 সালে 22 জন মারা গেছিল। ঠিক আছে, এখানে একটা মানে রাশ আওয়ার বলতে যে সময়টা স্পেশালি মানুষজনের চলাচলটা বেশি হয়, যেমন স্টেশনে তোমরা দেখতে পারবা যে পার্টিকুলার কোনো একটা সময়, যেমন সকাল 8:30 থেকে 10টার মধ্যে, সে সময়টা স্টেশনে বা ট্রেনে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। ঠিক এরকম একটা র্যাশ আওয়ার, ঠিক আছে, বিজি টাইম, যখন এখানে 22 জন মারা গেছিল। এলাহাবাদ ট্রেন স্টেশনে 26 জন মারা গেছিল 2013 সালে, সেটাও কুম্ভ মেলার সময় একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ট্রেন চেঞ্জ করে দিয়েছিল। সেখানে তাড়াতাড়ি যাত্রীরা যাওয়ার কারণে, যেতে চেষ্টা করার কারণে সেখানে 36 জনে মারা যায়। নেক্সট হচ্ছে নয়না দেবী টেম্পল, অ্যারাউন্ড 145 জন মারা গেছিল। ঠিক আছে, তো এই নয়না দেবী টেম্পল কোথায় অবস্থিত? নয়না দেবী টেম্পল হিমাচল প্রদেশে অবস্থিত। রিলেটেড টু আর্ট অ্যান্ড কালচার, ইভেন এসএসসি, সিজিএল, এমটিএস, সিএইচএসএল এর যে কোনো এক্সামে এই ধরনের কোশ্চেন তো হেভিলি দেখা যায় যে অমুক টেম্পল কোথায় কোন রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে মান্ধারা দেবী টেম্পল 2005-এ হয়েছিল, 266 জন মারা গেছিল, 266 জন হিন্দু ডিভোটিস মারা গেছিল। ঠিক আছে, মান্ধারা দেবী টেম্পল হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। ইম্প্যাক্ট অফ দ্য স্ট্যাম্পেডের ইম্প্যাক্ট কি আছে? ফিজিক্যাল ইম্প্যাক্ট আছে, যেমন মানুষজন হাড়গোড় ভেঙে যেতে পারে, তাদের ফিজিক্যালি তারা ইনজুরেড হতে পারে। ঠিক আছে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট আছে, যে সমস্ত ব্যক্তির মনে করো যে কোনো একটা স্ট্যাম্পেডের এক্সপিরিয়েন্স আছে, তার সামনে কিছু সংখ্যক মানুষজন সাডেন ডেথ হয়েছে, সেও একদম পুরো মৃত্যুর মুখের থেকে বেরিয়ে এসেছে, তো তার যে একটা ট্রমা, সেটা তার মোটামুটি দীর্ঘ একটা টাইম পর্যন্ত তার ভিতরে থেকে যায়। ইম্প্যাক্ট অন দ্য ইনফ্রাস্ট্রাকচার, যেমন ইনফ্রাস্ট্রাকচার ক্ষয়ক্ষতি হতে পারে, অতিরিক্ত ভিড়ের কারণে কোনো ব্রিজ ভেঙে পড়তে পারে, বা যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেটা ইম্প্যাক্টেড হতে পারে, বা এই ধরনের ঘটনা ঘটার কারণে পরবর্তীতে মানুষজন তার ক্ষোভ প্রকাশ করার জন্য গভর্নমেন্টের বিভিন্ন স্ট্রাকচারগুলোর উপরে অ্যাটাক করতে পারে। ঠিক আছে, ওয়ে ফরওয়ার্ড, এর থেকে বেরোনোর জন্য বা এটা কন্ট্রোল করার জন্য আমাদের কাছে কি কি উপায় আছে? লাইভ ক্রাউড ট্র্যাকিং, আমাদেরকে ক্রাউড ট্র্যাকিংটা মানে লাইভ আমাদেরকে ক্রাউডের যে ভিড়টা, সেই ভিড়টাকে আমাদের লাইভ ট্র্যাকিং করতে হবে। ওকে, ডিপ্লয় থার্মাল অ্যান্ড লিডার সেন্সার হচ্ছে লাইট ডিটেক্টেড অ্যান্ড রেঞ্জ, অর্থাৎ লাইট একটা লেজারের মধ্যে দিয়ে, ঠিক আছে, যেটা সেই ভিড়টার যে এরিয়াটা, সেই এরিয়ার মুভমেন্টটা সেটাকে ডিটেক্ট করবে। তো থার্মাল অ্যান্ড লিডার সেন্সার টু ট্র্যাক ক্রাউড ডেন্সিটি, ফিডিং ডেটা ইনটু এআই মডেলস টু প্রেডিক্ট সার্চ অ্যান্ড ট্রিগার আর্লি ওয়ার্নিংস। তো এই যে তোমার হচ্ছে যে থার্মাল ডিপ্লয় এবং লিডার সেন্সার, এই দুটোকে ইউজ করে এআই টেকনোলজির মাধ্যমে আমরা ভিড়ের ঘনত্ব, মানে সেখানে কতজন মানুষ উপস্থিত থাকতে পারে এবং তাদের মুভমেন্টটা কোন দিকে যাচ্ছে, সেই সমস্ত ডেটাগুলো আমরা পেতে পারি। নেক্সট হচ্ছে কমিউনিকেশন টুলস, ইনস্টল ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে শোয়িং ওয়েট টাইমস, ইভ্যাকুয়েশন রুট অ্যান্ড ইনফর্ম ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজ। তো কমিউনিকেশন টুলস এর মধ্যে কি কি থাকছে? যেমন তোমাকে কি করতে হবে, তোমাকে টাইম শোয়িং করতে হবে, ঠিক আছে, কাউন্ট ডাউন করতে হবে। যেমন কিছু সংখ্যক মানুষ গেল, তারপরে তোমাকে কিছু টাইম লাগিয়ে দিতে হবে, 30 সেকেন্ডস পর্যন্ত সেখানে দাঁড়িয়ে থাকবে, লাইক ট্রাফিকে যেরকম থাকে। ঠিক আছে, তারপরে আবার কিছু সংখ্যক মানুষ যাবে, আবার একটা টাইম কাউন্টডাউন শুরু হবে। এবং ইভ্যাকুয়েশন রুট থাকবে, যেমন বাই চান্স যদি খুব পরিমাণ ভিড়ভাড়টা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে দ্রুত সেই জায়গা খালি করার জন্য সেখানে মাল্টিপল কি থাকবে,
ইভ্যাকুয়েশন রুট থাকবে, খালি করার জায়গা থাকবে, এবং মাল্টিপল ল্যাঙ্গুয়েজে ইনফর্ম করতে হবে। শুধুমাত্র একটা বা দুটো ল্যাঙ্গুয়েজে করলে হবে না, সেখানে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে করতে হবে, কারণ ভারত বিভিন্ন ভাষাভাষীর দেশ। ঠিক আছে, তো সেখানে প্রচুর সংখ্যক, প্রচুর জায়গার থেকে প্রচুর ভাষাভাষীর মানুষ আসে যে কোনো জায়গাতে। সেক্ষেত্রে একটা দুটো ভাষাতে অ্যানাউন্স করলে পরে তাদের বোঝার ক্ষেত্রে সমস্যা হবে, তারা কিছু বুঝবে না। নেক্সট হচ্ছে লাইটেনিং দ্য পাথওয়ে অ্যান্ড সিস্টেম, যে রাস্তাঘাট সেটাকে উজ্জ্বল রাখতে হবে এবং কালারফুল রাখতে হবে। ঠিক আছে, যাতে তারা গাইড মুভমেন্ট হয়, মানে মুভমেন্টটা যেন গাইড করা যায়। ঠিক আছে, আর দ্য কাম দ্য সিচুয়েশন, সিচুয়েশনটা যে কাম করা যায়। ঠিক আছে, যত দেখবা তোমার রাস্তাঘাট, মানে তুমি কোনো একটা মন্দিরে প্রবেশ করছো, সেখানে আশেপাশে যদি কালারফুল এবং সেই জায়গাটা যদি সাজানো থাকে, তাহলে পারে কি হবে, মানুষ ধীরে 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 সেগুলো দেখতে 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 পৌঁছাবে। তাহলে মন্দিরের যে গর্ভগৃহ, সেখানে ভিড়টা কিন্তু স্লোলি 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 হবে, এবং সেখানে অলরেডি যারা পৌঁছাবে তারাও তাদের তাদের মানে বেরোতে তারা কিছুটা টাইম পেয়ে যাবে। নেক্সট লাস্ট হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেস অ্যান্ড দ্য এডুকেশন, লাঞ্চ ক্যাম্পেইন টু এডুকেট দ্য পাবলিক অন ক্রাউড সেফটি প্রোটোকলস অ্যান্ড অ্যাপ্রোচ বিহেভিয়ার্স অ্যাট লার্জ গ্যাদারিং। তো মেইনলি হচ্ছে মানুষজনকে অ্যাওয়ারনেস করতে হবে। ঠিক আছে, যে হিউজ যে গ্যাদারিং, সেখানে থেকে কি ধরনের মানে বিহেভ করতে হয়, বা সেখানে কি ধরনের মেজার নিতে হয়, সেগুলো তাদেরকে জানাতে হবে। নেক্সট হচ্ছে মহাকুম্ভ। মহাকুম্ভের কিছু বেসিক ফ্যাক্ট রয়েছে। দ্য মহাকুম্ভ ইজ গোয়িং অন প্রয়াগরাজ 45 ডেজ, 45 দিন ধরে চলবে, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুরু হয়েছে 13ই জানুয়ারিতে। দ্য ইভেন্ট এক্সপেক্টেড ওভার 40 crores ডিভোটিস ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, 40 কোটি মানুষ অ্যাপ্রক্সিমেটলি আসার কথা আছে সারা ওয়ার্ল্ডের থেকে। কুম্ভ মেলা ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট পিসফুল গ্যাদারিং, এটা হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট পিসফুল গ্যাদারিং। বাট আনফর্চুনেটলি লাস্ট 2 days ব্যাক এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে। Drawing millions of pilgrims for a ritual bath in holy river, it is takes place for 4 times over across 12 years, every 3 years on 4 different location. ঠিক আছে, তো এটা 12 বছরে 3বার হয়। ঠিক আছে, 12 বছরে 4বার হয়, সরি, 12 বছরে 4বার হয়, প্রত্যেক 3 বছর পর পর হয়, 3 বছর পর পর এটা ডিফারেন্ট প্লেসে হয়। নেক্সট কি বলেছে, দ্য জিওগ্রাফিক্যাল লোকেশন অফ দ্য কুম্ভ মেলা স্প্যান ওভার 4 লোকেশন ইন ইন্ডিয়া, 4টে লোকেশনে হচ্ছে। এক হচ্ছে হরিদ্বারে হচ্ছে উত্তরাখণ্ডে, যেখানে গঙ্গা নদীর ধারে হচ্ছে। উজ্জয়িন মধ্যপ্রদেশে হচ্ছে, যেটা শিপ্রা নদীর ধারে হচ্ছে। নাসিক মহারাষ্ট্রে হচ্ছে, যেটা গোদাবরী পারে হচ্ছে। এবং প্রয়াগরাজ উত্তরপ্রদেশ, যেখানে 3টে নদীর মিলন যে স্থল, যেটাকে ত্রিবেণী সঙ্গম বলা হচ্ছে। গঙ্গা, যমুনা এবং ইনভিজিবল সরস্বতী বলা আছে, যে সরস্বতী যে নদী ঋগ্বেদে সব থেকে বেশিবার যে নদীর কথা উল্লেখ করা ছিল, বর্তমানে এই নদী মাটির নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। জিওগ্রাফিক্যাল যে কনসেপ্ট আছে, গ্রাউন্ড ওয়াটার বেসিন, সেই রকমই সরস্বতী নদী মাটির নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য অ্যাস্ট্রোনমিক্যাল সিগনিফিকেন্ট অফ দ্য মহাকুম্ভ। ঠিক আছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এনি কাইন্ড অফ ইন্টারভিউ কোশ্চেন ক্যান বি ফর্মড হিয়ার। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট, the festivals is celebrated based on specific astronomical position of sun, moon and Jupiter. Specific position of sun, moon and Jupiter, the exact moment when the position align is considered the holiest time for the Kumbh Mela. ঠিক আছে, হিস্টোরিক্যাল রেকর্ড কোথায় কোথায় আমাদের কুম্ভ মেলার যে হিস্টোরিক্যাল রেকর্ড, সেটা পাওয়া যায় দ্য স্কন্দ পুরাণে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, সমুদ্র মন্থন স্টোরিতে পাওয়া যাচ্ছে। সমুদ্র মন্থন স্টোরিতে কি বলা আছে, যে যখন সমুদ্র মন্থন চলছিল, একদিকে অসুররা ছিল, একদিকে ছিল হচ্ছে দেবতারা। তো এই যে দেবতারা, তারা অমৃতের দাবি করেছিল, অসুররাও অমৃতের দাবি করেছিল। তো এই সমুদ্র মন্থনের সময় বিষ উঠছিল, তো সেই বিষটা অসুররাও নিতে যাচ্ছিল না, আবার দেবতারাদের মধ্যেও কেউ কেউ রাজি হচ্ছিল না। তারপরে অ্যাটলিস্ট মহাদেব শিব, ভগবান শিবা, তিনি এই যে সমগ্র বিষ যেটা এই সমুদ্র মন্থনের থেকে উঠেছিল, সেটাকে তিনি পান করেছিলেন, এবং তিনি তার কণ্ঠে ধারণ করেছিলেন, যে জন্য তাকে কি বলা হয়, নীলকণ্ঠ। যে বিষের যে রং, সেটা প্রকাশ করা হয় কি রং দিয়ে, সেটা প্রকাশ করা হয় নীল রং দিয়ে। ঠিক আছে, তো তখন যখন পাওয়া গেল
সমুদ্র মন্থনের পর অমৃত যখন উঠলো, সেই অমৃত অসুররা নিয়ে নিল। অসুরদের ওখানে পাওয়া গেল, ঠিক আছে। তো তখন বিষ্ণু ভগবান মোহিনী রূপ নিয়ে অসুরদের কাছ থেকে তার ছলনার দ্বারা সেই অমৃতর যে ভান্ডার সেটা তিনি নিয়ে আসতে গেছিলেন। তখন তিনি আসার সময়, মানে নেওয়ার সময়, ইন্ডিয়ার 4টে পয়েন্ট, এই যে হরিদ্বার, নাসিক, হরিদ্বার, উজ্জয়িন, নাসিক, আর হচ্ছে হরিদ্বার প্রয়াগরাজ, তার নিচে হচ্ছে উজ্জয়িন, তার নিচে হচ্ছে নাসিক। এই যে 4টে প্লেসে পড়েছিল, এক এক ফোঁটা করে। তো এই 4টে প্লেসে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট হচ্ছে শ্লোকাস ইনক্লুডিং ঋগ্বেদা হাইলাইটিং দ্য বেনিফিটস অফ দ্য পার্টিসিপেট ইন দ্য কুম্ভ মেলা। তো কুম্ভ মেলাতে পার্টিসিপেট করার যে বেনিফিট সেটা ঋগ্বেদের শ্লোকে আছে। নেক্সট হচ্ছে চাইনিজ পিলগ্রিম হিউয়েংসাং ডিসক্রাইব দ্য সেভেন্থ সেঞ্চুরি ফেয়ার ইন প্রয়াগরাজ। তিনি হিউয়েংসাং, তার যে লেখা, তার যে ডকুমেন্ট, সেখানেও তিনি প্রয়াগরাজে একটি মেলার কথা বলেছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 8th century philosophers Adi Shankaracharya is believed to have formalized the 4 periodic fairs, creating opportunities for Hindu ascetic and scholars to gather and guide the public, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর্টিকেল কি আছে? ইসরো লঞ্চ 100th লঞ্চ লিফট নেভিক স্যাটেলাইট, ঠিক আছে। তো এই আর্টিকেল ইম্পর্টেন্ট হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি। নাথিং ইজ হেয়ার টু অ্যানালাইসিস, অনলি সাম বেসিক ফ্যাক্ট। এখানে অ্যানালাইসিস করার মতন কিছু নেই। এখানে সায়েন্সের থেকে অ্যানালাইসিস করারটা খুব কমই থাকে, জাস্ট বেসিক ফ্যাক্ট, এবং যা থাকবে সব ফ্যাকচুয়াল ইনফরমেশন, ঠিক আছে। কিছু কিছু জায়গায় থাকে, সেগুলো আলাদা। তো ইসরো ইন্ডিয়ান রিসার্চ স্পেস অর্গানাইজেশন, ইট ইজ গভর্নমেন্ট এজেন্সি। এটা হচ্ছে একটা গভর্নমেন্ট এজেন্সি ইসরো। স্ট্যাবলিশড ইন 1969। স্ট্যাবলিশড হয়েছে কবে? স্ট্যাবলিশড হয়েছে 1969-এ, ঠিক আছে, 1969 সালে। হেডকোয়ার্টার হচ্ছে বেঙ্গালুরু। নতুন চেয়ারম্যান হচ্ছে ডক্টর ভি নারায়ণা। It was ISRO's 100th launch from শ্রীহরিকোটা স্পেসপোর্ট অফ অন্ধ্রপ্রদেশ। তো এই যে আর্টিকেলটার মেন বিষয় হচ্ছে যে ইসরোর যে স্পেস পোর্ট রয়েছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে, সেখান থেকে ইসরো এই যে লাস্ট যে ন্যাভিক স্যাটেলাইট লঞ্চ করলো, এই লঞ্চটা তার 100তম স্যাটেলাইট লঞ্চিং। এটা কবে করেছে ইসরো? এটা ইসরো করেছে হচ্ছে, ডেটটা মেনশন করা, ডেটটা এখানে থাকার কথা, ডেটটা হচ্ছে লাস্ট দুদিন, এটা হচ্ছে 29 জানুয়ারিতে করেছে। 29 জানুয়ারি মর্নিং এ করেছে, ঠিক আছে। হ্যাঁ, ইন দিস 100th লঞ্চ ইসরো ইউজড জিএসএলভি F-15, ঠিক আছে, জিও সাইক্লোনিয়াস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। এই স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলটা এটা ইউজ করা হয় যখন আমরা কোনো স্যাটেলাইটকে হাই অ্যালটিটিউডে যখন আমরা প্রতিস্থাপিত করি, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যখন লো অ্যালটিটিউডে যখন প্রতিস্থাপিত করা হয়, তখন আমরা ব্যবহার করা হচ্ছে পিএসএলভি, ঠিক আছে। টু লঞ্চ NVS-02 স্যাটেলাইট। NVS-02 স্যাটেলাইট হচ্ছে ইন্ডিয়ান নেভিগেশন একটা স্যাটেলাইট। NVS-02 is a crucial component of India's navigation with Indian constellation navic system. তো ইন্ডিয়ার যে নিজস্ব, আমরা এখন স্পেশালি নেভিগেশনের জন্য কি ব্যবহার করে থাকি? আমরা নেভিগেশনের জন্য ব্যবহার করে থাকি গুগল ম্যাপ। কার মানে প্রোডাক্ট? এটা হচ্ছে গুগলের প্রোডাক্ট। গুগল হচ্ছে আমেরিকান কোম্পানি, ঠিক আছে। ইন্ডিয়ার নিজের যে নেভিগেশন সিস্টেম, সেটাকে লঞ্চ করতে খুব শীঘ্রই সেটাকে লঞ্চ করে দেবে। সেটা হচ্ছে ইন্ডিয়ার নেভিক সিস্টেম, ঠিক আছে। তার নাম দিয়েছে নেভিক সিস্টেম। তো এই যে NVS-02, এটা হচ্ছে সেই ইন্ডিয়ার নেভিক সিস্টেমের একটা ক্রুশিয়াল কম্পোনেন্ট, ওকে। তো এখান থেকে আমাদের যে কোনো পরীক্ষাতে কোশ্চেন অবশ্যই আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এর বেসিক যে ফ্যাক্ট, সেগুলো মনে রাখতে হবে। আই থিঙ্ক এগুলো সম্পর্কে আরো আর্টিকেল আসবে পরবর্তীতে। তো যখনই এই স্যাটেলাইটটা প্রতিস্থাপিত হবে, তখনই আবার একবার এই আর্টিকেলটা আসবে, তখন আমরা ডিটেলসে আরো এর সম্পর্কে জানবো, ঠিক আছে। এই ধরনের কোশ্চেনগুলো ওয়ান ডে এক্সামগুলোতে একদম পাক্কা আসবেই।
নেক্সট টপিক হচ্ছে সুপ্রিম কোর্ট অর্ডার কমপ্লিট স্টপ অন দ্য প্র্যাকটিস অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ইন সিক্স মেট্রোস। তো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং মানে হচ্ছে যে নোংরা যে পরিষ্কার করে না, যেমন আমি যদি একদম পুরো পরিষ্কারভাবে যদি বোঝাতে চাই যে ম্যাথোডের যে কাজবাজ, ঠিক আছে, যেমন বাড়ি ঘরের যে পায়খানা পরিষ্কার করা বা ড্রেন পরিষ্কার করা, যে সেটা সুপ্রিম কোর্ট টোটালি ব্যান করে দিয়েছে। ঠিক আছে, সুপ্রিম কোর্ট ব্যান করেছে। এর আগের থেকেই আমাদের ইন্ডিয়াতে এটা ব্যান্ডিং এর জন্য কিছু অ্যাক্টস রয়েছে, তারপরেও যেহেতু আনএমপ্লয়েড এবং বিশেষ কিছু কারণের জন্য এটা চলছে এখনো পর্যন্ত। হুম এক তো আনএমপ্লয়েড, যেখানে মানুষের কাছে কাজ নেই, মানুষ যেরকম কাজ পাচ্ছে সেরকম করছে। আর এক হচ্ছে ল্যাক অফ টেকনোলজিকে এখনো সেভাবে অ্যাডপ্ট করা যাচ্ছে না। তো এই ছটা যে মেট্রো সিটিজ রয়েছে, ছটা কি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এই ছটা মেট্রো সিটিতে কমপ্লিটলি ব্যান করে দিয়েছে। ঠিক আছে, এখানে কিওয়ার্ড হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং। ঠিক আছে, দিস আর্টিকেল ইজ রিলেটেড টু আওয়ার জিএস পেপার 1 সোসাইটি প্রসপেক্টে এটা রিলেটেড আছে। সোসাইটি প্রসপেক্টে রিলেটেড, পলিটি প্রসপেক্টে রিলেটেড, জিএস পেপার 2 পলিটি, গভর্নেন্স অ্যান্ড সোশ্যাল ইস্যু, এবং জিএস পেপার 3 ইকোনমিক অ্যান্ড সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই এই সবগুলো টপিকের সাথে এই আর্টিকেলটা রিলেটেড রয়েছে। নেক্সট হচ্ছে ফ্রম পলিটি পয়েন্ট অফ ভিউ, it is directly clash with the fundamental right, article 21, right to life and personal liberty. তো এখানে এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং যেটা, সেটা কি করছে, সেটা ডাইরেক্টলি ক্ল্যাশ করছে কার সাথে, আর্টিকেল 21 এর সাথে। আর্টিকেল 21 এ কি বলা হয়েছে, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তো এখানে একদিক থেকে দেখা যেতে পারে স্টেট সেভাবে ব্যবস্থা নিতে পারছে না, যে কারণের জন্য মানুষ এই কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু এই কাজে লিপ্ত হওয়ার কারণে মানুষের যে লাইফ, সেটা কিন্তু এখানে ডেঞ্জার, মানে লাইফ থ্রেটেন টু ডেঞ্জার, লাইফ থ্রেটেন রিস্ক রয়েছে। কারণ এই ধরনের অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো পুরনো কোনো নোংরা জায়গাতে মানুষ পরিষ্কার করতে নেমে সেখানে যে এক ধরনের গ্যাস ক্রিয়েট হয়, সেই গ্যাসের প্রভাবে সেই মানুষ কিন্তু মারা গিয়েছে। এরকম অনেক ইনস্টেন্স আছে। ঠিক আছে, তো মানুষের যে লাইফ, যে একটা হেলদি লাইফ, সেটা কিন্তু এখানে এটা কিন্তু ক্ল্যাশ করছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গভর্নেন্স পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে দেখা যাবে যে ইট ইজ ডিরেক্টলি ক্ল্যাশ উইথ দ্য prohibition of employment as manual scavengers as their rehabilitation act 2013। ঠিক আছে, তো এই 2013-তে একটা অ্যাক্ট রয়েছে, 2000 এটাকে ব্যান করার জন্য একটা অ্যাক্ট রয়েছে, সেটার যথাযথ ইমপ্লিমেন্টেশন না হওয়াটাও একটা গভর্নমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে ফ্রম সোসাইটি অ্যান্ড সোশ্যাল ইস্যু পয়েন্ট অফ ভিউ, উই হ্যাভ টু সি দ্য কাস্ট সিস্টেম অফ আওয়ার কান্ট্রি। তো সোসাইটির দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে পরে সোসাইটিতে কি হচ্ছে, সোসাইটিতে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং প্র্যাকটিস, যে সমস্ত মানুষজন এইগুলো প্র্যাকটিস করছে অ্যাজ এ ওয়ার্ক, অ্যাজ এ লাইভলিহুড, যারা প্র্যাকটিস করছে তাদের কিন্তু সমাজে তাদের যে পজিশন বা সমাজে তাদের যে রেসপেক্ট, ডিগনিটি, সেটা কিন্তু খুব কম থাকছে। এটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না, এটা কিন্তু অস্বীকার করা যায় না। তো মেইনলি দেখা যাবে যে আমাদের সোসাইটির যে কাস্ট সিস্টেম রয়েছে, টপে রয়েছে ব্রাহ্মিনস, ক্ষত্রিয়, বৈশ্য অ্যান্ড শূদ্র। ঠিক আছে, তো এবং তার বাইরে রয়েছে আনটাচেবিলিটি বা দলিত সম্প্রদায়। তো এই দলিত সম্প্রদায় হিস্টোরিক্যালি যদি আমরা এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং যে ওয়ার্কটা, সেটা যদি আমরা হিস্টোরিক্যালি যদি আমরা দেখতে যাই, হিস্ট্রির দিক থেকে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখব যে অতীতে ইতিহাসে এই ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং যে প্র্যাকটিস করা হতো, এইগুলো স্পেশালি দলিত সম্প্রদায়ের মানুষদের দিয়ে করানো হতো। এখানে যে সমাজের অন্তর্ভুক্ত যে চারটে যে কাস্ট সিস্টেম ছিল, ব্রাহ্মণ ছিল সব থেকে উপরে, এরা পুজো পাঠ করতো, ক্ষত্রিয় যারা কিংস ছিল এবং যুদ্ধ বিগ্রহ করতো, বৈশ্য ছিল যারা যারা ব্যবসা করতো। ঠিক আছে, এবং শূদ্র ছিল, এই তিনটে শ্রেণীকে তারা সার্ভিস দিত। এরা কিন্তু অস্পৃশ্য ছিল না। ঠিক আছে, এরা কিন্তু অস্পৃশ্য ছিল না, এরা এদের তিনটে শ্রেণীকে সার্ভিস দিত। আর এদের বাইরে গিয়ে আর একটা শ্রেণী ছিল যারা অস্পৃশ্যতার শিকার ছিল, যারা দলিত সম্প্রদায়ের মানুষ ছিল। তারা এই ধরনের ডেড বডিজ অফ অ্যানিমালস, ডেড বডিজ অফ হিউম্যান অ্যান্ড আদার কাইন্ড অফ দিস ডার্টি ওয়ার্ক, তারা এইগুলো করতো। ঠিক আছে, মেনলি দলিত পিপল সার্ভ দিস কাইন্ড অফ সার্ভিস, সো ইট ইজ প্রমোটিং কাস্ট ডিসক্রিমিনেশন। তো এই যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, এই কাজটা প্র্যাকটিস করা
যেটা কাস্ট ডিসক্রিমিনেশনটাও কিন্তু প্রমোট করছে, ঠিক আছে। কনটেক্সট কি বলেছে, দ্য সুপ্রিম কোর্ট ordered a complete stop to the practice of manual scavenging in the hazardous manual cleaning of sewer and septic tank in top metros across the country, ঠিক আছে। It has been officially prohibited by the Anti-Manual Scavenging Act in 1993, being dehumanizing practice. Unfortunately, manual scavenging still practice. তো যদিও এটা 1993 সালেই এই যে অ্যান্টি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অ্যাক্টের দ্বারা এটা বন্ধ করা হয়েছে, কিন্তু আনফরচুনেটলি এটা এখনো পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। স্ক্যাভেঞ্জিং ইজ পারসাইস্ট প্র্যাকটিস, না পারসাইস্ট, ঠিক আছে। তো এটা এখনো পর্যন্ত চলছে। অ্যাকর্ডিং টু দ্য সোসিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2011, 1.8 lakhs households are engaged in manual scavenging for their livelihood. তো 2011 সালের যে কাস্ট সেন্সাস রয়েছে বা যেটা পপুলেশন যেটা সেন্সাস হয়েছিল সেখানে দেখা গিয়েছে 1.8 লাখ মানে 1,80,000 যে হাউসহোল্ড মানে পরিবার, তারা কিন্তু এই ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে, ঠিক আছে। The 2011 census of India found 7.9 cases of manual scavenging across India. It not only violate fundamental rights to life with dignity but poses a great threat to life of the individuals. এটা শুধুমাত্র ফান্ডামেন্টাল রাইটকেই নষ্ট করছে না, মানুষের যা ডিগনিটি নিয়ে বাঁচার অধিকার আছে, সে যদি এই ধরনের কাজের অফার না পায় বা এই ধরনের কোনো কাজ যদি না থাকে, তাহলে সে অবভিয়াসলি অন্য কোনো কাজ খুঁজে নেবে। তো এই ধরনের কাজ কাউকে দিয়ে করানো মানে সেও কিন্তু খানিকটা অসম্মানিত, তার যে মানব সত্তা সেটাকে কিন্তু অসম্মানিত করা হচ্ছে। তো এটা শুধুমাত্র তার ডিগনিটিকেই মানে ইয়ে করা হচ্ছে না, ভায়োলেট করা হচ্ছে না, তার সাথে তার যে লাইফ অফ দ্য ইন্ডিভিজুয়াল, তার যে লাইফ থ্রেট টু লাইফ অফ দ্য ইন্ডিভিজুয়ালস, মানে তার লাইফও থ্রেটিং এ রয়েছে। রিজনস ফর দ্য ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং কেন এখনো পর্যন্ত চলছে? কাস্ট বেসড ডিভিশন অফ দ্য লেবারের কাস্ট বেসড ডিভিশনস রয়েছে, ঠিক আছে। আনএমপ্লয়মেন্ট ইস্যু রয়েছে, যেখানে ইন্ডিয়াতে 7% আনএমপ্লয়েড রয়েছে। আর হচ্ছে টু স্টপ ইট ল ইমপ্লিমেন্টেশন। First Anti-Manual Scavenging Act was passed in 1993. No conviction was ever made under this act. In 2013, Manual Scavenging and their Rehabilitation Act was passed, which retried the Provision Act of 1993. ঠিক আছে। আচ্ছা, নেক্সট আর্টিকেলে কি বলেছে? রুফটপ সোলার ইনস্টলেশন স্কিম রিচ 8.5% of 1 crore house target. তো সোলার যে ছাদের উপরে যে সোলার যে এই যে প্যানেলগুলো লাগানো হচ্ছে, এর থেকে ইলেকট্রিক জেনারেট করা হচ্ছে, এই যে স্কিম আছে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা, ঠিক আছে, সেইটা নিয়ে একটা আর্টিকেল, যেখানে তার যে টার্গেট, এই স্কিমের টার্গেট হচ্ছে 1 কোটি বাড়ির ছাদের উপরে এই যে তোমার হচ্ছে যে ইলেকট্রিক যে প্যানেলগুলো, যে সোলার প্যানেলগুলো, সেগুলো লাগানো হবে। কিন্তু এখনো পর্যন্ত এটা 8.5% কভার রয়েছে, এখনো পর্যন্ত 91.5% এখনো পর্যন্ত বাকি আছে টার্গেটটা কমপ্লিট করতে, 1 লাখ হাউস টার্গেট কমপ্লিট করতে। দিস আর্টিকেল ইজ রিলেটেড টু জিএস পেপার 2 গভর্নেন্স, এবং এটা একটা যেহেতু স্কিমের কথা বলেছে সেহেতু গভর্নেন্স, এবং জিএস পেপার 3 সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দিস ইজ সোলার প্যানেল, সো ইট ইজ রিলেটেড টু সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বেশ, নেক্সট কি বলেছে? কনটেক্সট নিয়ারলি ইয়ার্স আফটার দ্য সেন্টার লঞ্চ দ্য 75,000 crore PM সূর্য ঘর স্কিম। তো স্কিমটার নাম কি? PM সূর্য ঘর স্কিম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিম? প্রধানমন্ত্রী সূর্য ঘর স্কিম, ঠিক আছে। এখানে 75,000 কোটি টাকা খরচা করেছে। 8.5 lakh হাউসহোল্ড হ্যাভ ইনস্টলড রুফটপ সোলার কানেকশন। তো এখনো পর্যন্ত 1 বছর আগে চালু করা হয়েছে, এখনো পর্যন্ত 8.5 lakh হাউসহোল্ডস এটাকে এই যে তাদের ছাদের উপরে এটা ইনস্টল করেছে, ঠিক আছে। তো স্কিমের নাম ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী সূর্য ঘর স্কিম, ঠিক আছে। ইট ইজ আ সেন্ট্রাল স্কিম, এটা হচ্ছে একটা সেন্ট্রাল স্কিম টু প্রমোট দ্য adoption of solar rooftop system
by providing substantial financial subsidies and ensuring easy of installation. ওকে, তো এখানে এটা হচ্ছে সেন্ট্রাল স্কিম রয়েছে, যেখানে কি করছে, যেখানে কিছু প্রোভাইড করছে, স্কিমটা কিছু প্রোভাইড করছে, সাবস্টেন্সিয়াল ফিনান্সিয়াল সাবসিডিজ প্রোভাইড করছে, ফিনান্সিয়াল কিছু সাবসিডি প্রোভাইড করছে এবং ইজি ইনস্টলেশন প্রোভাইড করছে। অবজেক্ট কি আছে? অবজেক্ট, হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য পিএম সূর্যাঘর যোজনা বা স্কিম? এর অবজেক্ট হচ্ছে টু aim to provide free electricity 1 crore household in India who opted to install rooftop solar electricity unit. The household will be able to get 300 units of electricity free every month. তো এখানে বলা হচ্ছে যে একটা বাড়ির ছাদের উপরে যে কোয়ান্টিটি সোলার প্যানেল লাগানো হচ্ছে বেসিক্যালি সেখান থেকে এক মাসে 300 ইউনিট ইলেকট্রিসিটি জেনারেট করা সম্ভব। এতে কি হচ্ছে, এতে একটা ছোট একটা বাড়িতে 300 ইউনিট ইলেকট্রিসিটি প্রত্যেক মাসে লাগে না। সেক্ষেত্রে প্রত্যেক মাসে তারা ফ্রিতে ইলেকট্রিসিটি তারা মানে বাড়িতে তারা আলো জ্বালাতে পারবে, ঠিক আছে, আলো জ্বালাতে পারবে, ফ্যান চালাতে পারবে, ফ্রিজ চালাতে পারবে, যে কোনো ধরনের ইলেকট্রিসিটি বেস যে সমস্ত কাজগুলো তারা করতে পারবে। তাদের জন্য তাদের কিন্তু কোনো ইলেকট্রিক বিল চার্জ হবে না, কারণ এটা ডাইরেক্টলি তাদের ছাদে থাকছে, সেখান থেকে তারা ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে, তারা নিজেরা বাড়িতে ইউজ করছে সেটা। বেনিফিট অফ দ্য পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনা, পুরো নাম হচ্ছে এটা, প্রধানমন্ত্রী সূর্যাঘর মুফত বিজলি যোজনা। ইকোনমিক বেনিফিটস আছে, সোলার পাওয়ার জেনারেশন বেনিফিটস আছে, লো কার্বন এমিশন আছে, জব ক্রিয়েশন আছে। ইকোনমিক বেনিফিটস কি আছে? ইকোনমিক বেনিফিটস হচ্ছে রিডিউস ইলেকট্রিসিটি বিল, অর্থাৎ ইলেকট্রিসিটি বিল রিডিউস হবে, কোনো কোনো ক্ষেত্রে মানুষের ইলেকট্রিসিটি বিল আসবেই না, ঠিক আছে, সেক্ষেত্রে। আর হচ্ছে অ্যাডিশনাল ইনকাম বাই সেলিং সারপ্লাস পাওয়ার, কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সমস্ত পরিবারগুলো খুবই ছোট, যাদের পুরো যে ইলেকট্রিসিটি যাদের প্রয়োজন নেই, তারা কি করতে পারে, তাদের যে অ্যাডিশনাল সারপ্লাস যে ইলেকট্রিসিটি যে ইউনিট রয়েছে সেটাকে তারা সেল করতে পারে, সেল করে তারা অ্যাডিশনাল ইনকাম করতে পারে। নেক্সট হচ্ছে সোলার পাওয়ার জেনারেশন, দ্য স্কিম ইজ এক্সপেক্টেড to 30 gigawatt of solar capacity, though residential rooftop installation generating 1000 billion unit of electricity over the system's 25 years lifetime. তো এই যে সিস্টেম যেটা লাগানো হবে এটার লাইফ টাইম হচ্ছে 25 ইয়ার্স। ওকে, হ্যাঁ, নেক্সট কি বলে যে লো কার্বন ইমিশন। আমরা জানি যে সিম্পলি যে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে প্রচুর পরিমাণে কয়লার থেকে যে কয়লা পোড়ানোর ফলে যে ধরনের যে ধোঁয়া উৎপন্ন হয় সেটা আমাদের অ্যাটমসফিয়ারকে দূষণ করে, ঠিক আছে। লো কার্বন ইমিশন, এটা যদি আমরা এই পিএম সূর্যাঘর মুফত বিজলি যোজনার দ্বারা যদি 1 লক্ষ বাড়িতে যদি সোলার প্যানেল লাগানো হয়, তাহলে পারে 1 লক্ষ বাড়িতে যে ইলেকট্রিসিটির যে ডিমান্ড সেটা কমে আসবে, এর ফলে এই পাওয়ার প্ল্যান্ট গুলোর উপরেও চাপ কিন্তু কমে আসবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে জবস ক্রিয়েশন, দ্য স্কিম ইজ অ্যান্টিসিপেটেড টু ক্রিয়েট অ্যারাউন্ড 17 লাখ ডিরেক্ট জব across various sectors such as manufacturing, logistics, supply chain management, sales, installation of operation and maintenance. So এই যে স্কিমটা এটা ডিরেক্টলি কি করছে, এটা ডিরেক্টলি এখানে আমাদের যে হচ্ছে জবস ক্রিয়েট করছে। জবস ক্রিয়েট কিভাবে করছে, যে না এই যে সোলার প্যানেল যে লাগানো হবে তার যে ইনস্টলেশন, তার সেলস, তার ম্যানেজমেন্ট, তার সাপ্লাই, তার লজিস্টিক, তার ম্যানুফ্যাকচার, তার ইনস্টলেশন, তার মেইনটেনেন্স, এইগুলোর কারণে কিন্তু জব ক্রিয়েট হবে, ঠিক আছে। চ্যালেঞ্জেস কি কি আছে? মাল্টিপল চ্যালেঞ্জেস আর দেয়ার। হাউসহোল্ড reluctance, a significant challenge is the reluctance of the household to adopt rooftop solar system due to the ability of the free electricity provided by the several states and union territories. তো এখানে যে সমস্ত পরিবারগুলো তারা রাজি হচ্ছে না, কেন রাজি হচ্ছে না? কারণ তারা অলরেডি কিছু স্টেটস এবং কিছু ইউনিয়ন টেরিটরিতে তারা ফ্রিতে, সেখানকার যে গভর্নমেন্ট রয়েছে, রিজিওনাল যে গভর্নমেন্ট রয়েছে, মানে স্টেট যে গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টে তারা ফ্রিতে ইলেকট্রিসিটি পাচ্ছে, যে কারণে তারা ইন্টারেস্টেড নয়। নেক্সট হচ্ছে মাল্টিপল ওনারশিপ অফ দ্য হাউস, যেমন কোনো একটা বাড়িতে যদি
লাগানোর, যেমন কোনো একটা বাড়িতে ৫ জন ওয়ারিশ, সেক্ষেত্রে একজন ইচ্ছা করলো লাগানোর, বাকি ৪ জন বাধা দিল। এটা মানুষের একটা প্রবৃত্তি, যে কেউ একজন কোনো একটা কাজ করতে গেলে সেখানে যদি মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো না থাকে সেক্ষেত্রে তারা কি করে, তারা বাধা দেয়। নেক্সট হচ্ছে ভ্যান্ডালিজম অ্যান্ড দ্য অর দ্য থ্রিফট অফ দ্য সোলার প্যানেল। তো এক্ষেত্রে চুরির একটা প্রবণতা রয়েছে। ল্যাক অফ এ ম্যান্ডেটস ফর স্টোরেজ সিস্টেম, যে ইলেকট্রিসিটি যেটা জেনারেট হবে সেটাকে যে স্টোর করে রাখা। সোলার প্যানেল তো লাগিয়ে নিল, যখন দিনের বেলা যখন মানে থ্রুলি যে ইলেকট্রিসিটি যেটা জেনারেট হবে সেটা ইউজ করা যাবে, বাট সন্ধ্যাবেলার পরে রাতের বেলা ইলেকট্রিসিটি যদি স্টোর করে না রাখা হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। তার জন্য কি করতে হবে, তার জন্য আলাদাভাবে ব্যাটারি লাগাতে হবে। Quality assurance challenges customers often find too difficult to assess the quality of the installed system, making them vulnerable to the substandard service and performance. তো এখানে কোয়ালিটির একটা রয়েছে, যে সোলার প্যানেল যেগুলো লাগানো হচ্ছে সেগুলো একটা কোয়ালিটির একটা ইস্যু রয়েছে। তো এই ছিল আজকে আমাদের 30 জানুয়ারি 2025 এর হিন্দু নিউজ পেপারের 3টে ইম্পর্টেন্ট নিউজ টপিক অ্যানালিসিস। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি একটি লাইক দেবা এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অনলি ওয়ান রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ লাইক দ্য ভিডিও, কমেন্ট অন ইট and share it to your friends, and don't forget to subscribe the channel. Thank you again. Thank you so much.